এই নাগিন সাপটা আমাদের সকলের ক্ষতি করার জন্য বনে এসেছে। সবাই একে ঘিরে রাখো, একে আমরা কঠোর শাস্তি দিব। তোমরা আমাকে ভুল বুঝছো, আমি তোমাদের কোনো ক্ষতি করার জন্য আসিনি। আমি এই বনে বাবা মায়ের সাথে ঘুরতে এসেছি। আমাকে ছেড়ে দাও দয়া করে, আমি পথ ভুলে এখানে চলে এসেছি। আমার বাবা মা আমাকে ছেড়ে কোথায় যেন গিয়েছে। তোমরা আমার কোনো ক্ষতি করো না। এই তোরা কেউ এই বিষধর সাপের কথা শুনবি না। এই সাপ ছলনাময়ী। এ এখন বিপদে পড়েছে জন্য এমন করে কথা বলছে। বিশ্বাস করো, আমি সত্যি কথাই বলছি। এই তোমরা এই সাপকে ছাড়বে না। আমি জাদুকরকে ডেকে আনছি, আজ একে কঠোর শাস্তির ব্যবস্থা করব আমরা। এরপর কবুতর চলে যায় আর সাপ সুযোগ বুঝে সামনের দিকে ছুটতে থাকে। এই শালিক, সাপটা পালাচ্ছে, তাড়াতাড়ি ওকে ধরতে হবে, নইলে ও এখান থেকে ছাড়া পেলে বনের পাখিদের ক্ষতি করবে। জলদি তাড়া কর। বিউটি আর শালিক সাপের পেছন পেছন ছুটতেই থাকে। না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে যে কোনো কোথাও লুকাতে হবে। আগে জীবন বাঁচাতে হবে, তারপর মা বাবাকে খুঁজতে হবে। পাখিরাও আমার পিছন পিছন আসতে দেখছি। সাপকন্যা তাড়াতাড়ি ছোট। পাখিরা সাপের পেছন পেছন আসতেই থাকে। এমন দৃশ্য উপর থেকে একটা পরী দেখে আর বলতে থাকে, আরে আরে, পাখিগুলো এভাবে একটা সাপের পিছন পিছন কেন ছুটছে? কি হয়েছে? সাপটাকে দেখে তো বেশ অসহায় মনে হচ্ছে। সাপটা কি কোনো ক্ষতি করেছে নাকি? না না, এসব পরে ভাবা যাবে, আগে সাপটাকে বাঁচাতে হবে। আরে আরে, আমি তো মাটিতে ছুটছিলাম, তাহলে আমি উপরে আসলাম কি করে? তুমি চিন্তা করো না, আমি পড়ি। আমি তোমাকে পাখিদের হাত থেকে বাঁচানোর জন্য উপরে নিয়ে এসেছি। আমি তোমাকে নিরাপদ জায়গায় নামিয়ে দিব। পরী সাপটাকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় অবস্থান করে। অন্যদিকে সাপটা পালিয়েছে রে শালিক, আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে, চল বাড়িতে। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আচ্ছা সাপ বন্ধু, তোমাকে ওরা কেন তাড়া করেছিল? তুমি কি কারো কোনো ক্ষতি করেছিলে নাকি? না বন্ধু, আমি কারো ক্ষতি করিনি। আমি এই বনে বাবা মায়ের সাথে ঘুরতে এসেছিলাম। হঠাৎ করে বাবা মাকে আমি হারিয়ে ফেলি আর পাখিদের মাঝে চলে আসি। আর ওরা আমাকে ভুল বুঝে শাস্তি দিতে চেয়েছিল জানো। ও আচ্ছা, এখন তোমার কোনো বিপদ নেই, তুমি তোমার রাজ্যে ফিরে যেতে পারো। কিভাবে আমি আমার রাজ্যে ফিরে যাব? আমি যে আমার রাজ্যের কোনো রাস্তায় চিনি না। এখন আমি কি করব, কোথায় যাব? আমার মনে হয় বনের পাখিদের হাতে মৃত্যু আছে। তুমি শান্ত হও, তুমি এখানে থাকো, আমি তোমার মা বাবাকে খুঁজে নিয়ে আসছি। কোথাও যাবে না কিন্তু। এরপর পরী চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর পরী আবার ফিরে আসে। পরি বন্ধু, পেয়েছো আমার বাবা মাকে খুঁজে? কোথায় ওরা? সাপ বন্ধু, দুঃখিত, আমি তোমার বাবা মাকে পুরো বনে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। মনে হয় ওরা তোমার রাজ্যে চলে গেছে। হায় হায়, বাবা মা, তোমরা আমার জন্য কেন অপেক্ষা করলে না? তোমরা আমাকে ছেড়ে চলে গিয়েছো। কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে তো তোমার রাজ্যে নিয়ে যেতে পারবো না, তবে আমি তোমাকে আমার একটা পাখি বন্ধুর বাড়িতে নিয়ে যাব। তুমি কিছুদিন ওখানে থাকবে, যতদিন না তোমার বাবা মাকে খুঁজে পাই। কেমন? চলো তবে। পরী সাপকে নিয়ে টুনির বাড়িতে যায়। আর সাপের ব্যাপারে পরী টুনিকে সব খুলে বলে। সাপ বন্ধু, তুমি চিন্তা করো না, আমরা তোমার কোনো ক্ষতি হতে দিব না। তুমি নিশ্চিন্তে আমার এখানে থাকতে পারবে। আমি প্রতিদিন একবার করে তোমাদের সাথে দেখা করতে আসব। আমি বরং এখন আরেকবার গিয়ে তোমার বাবা মাকে খুঁজে আসি। আর হ্যাঁ, তুমি কখনো বাইরে বের হও না কিন্তু, কারণ বনের পাখিরা তোমার উপর ক্ষেপে আছে। চলো বন্ধু, ঘরে চলো, তুমি অনেক ক্লান্ত, খেয়ে দিয়ে বিশ্রাম করো কেমন?
টুনি এরপর সাপকে নিয়ে ঘরে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। পরি রোজ একবার টুনি আর সাপের কাছে আসে। একদিন জাদুকর যজ্ঞ পরীকে টুনির বাড়ি থেকে উড়ে যেতে দেখে। আরে আরে, এটা তো পরি। এই পরি টুনির বাড়িতে কি করছিল? নিশ্চয়ই টুনিকে সোনাদানা দিতে এসেছিল। এর পিছনের কারণ তো আমাকে জানতেই হবে। যজ্ঞ টুনির ঘরে জানালা দিয়ে উকি দেয়। অন্যদিকে ঘরের ভেতর এক সপ্তাহ হলো এখনো বাবা মা আসলো না আমাকে নিতে। আমার যে বড় নাগরাজে যেতে ইচ্ছে করছে। এইভাবে ঘরবন্দি হয়ে থাকতে আমার একদম ভালো লাগে না। বন্ধু, কেঁদো না। পরি বন্ধু ঠিকই তোমার বাবা মাকে খুঁজে বের করবে। আরে, এ তো দেখি মেঘনা চাইতেই জল। নাগরাজ্যের সাপকন্যা টুনির ঘরে আমি ধনী হওয়ার উপায় তো পেয়ে গেছি। এই সাপের কাছ থেকে মণি নিয়ে ছাড়বো আমি। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই টুনি, টুনি, তাড়াতাড়ি দরজা খোল। আমি যজ্ঞ জাদুকর। জাদুকরের কথা শুনে টুনি আর সাপ ভয় পেয়ে যায়। টুনি ফিসফিস করে সাপের কানে কানে বলতে থাকে, সাপ বন্ধু, তুমি ঘর থেকে বের হবে না, কোনো মতেই না। আমি দেখছি যজ্ঞকে। পথ ছাড়, তোর ঘরে সাপকন্যা আছে, আমি দেখেছি। ওকে আমার চাই চাই। আমি পথ ছাড়বো না। আমি থাকতে তুমি ওর কোনো ক্ষতি করতে পারবে না। আমার মুখে মুখে তর্ক? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। যজ্ঞ জাদু করে টুনির মাথায় আঘাত করে আর টুনি অজ্ঞান হয়ে পড়ে যায়। এই ঘটনা পরে ওপর থেকে দেখে সাথে সাথে যজ্ঞর উপর তীর নিক্ষেপ করতে থাকে আর যজ্ঞ ভয়ে পালিয়ে যায়। এরপর পরি টুনির কাছে আসে আর সাপও সেখানে আসে। টুনি বন্ধু, চোখ খুলে তাকাও, তাকাও আমাদের দেখো। টুনি বন্ধু, পরি, ওর কি হলো? ও চোখ খুলছে না কেন? তুমি একটা কিছু করো পরি। আমার জাদুও কোনো কাজে লাগছে না। দাঁড়াও, আমি পরিমাতাকে ডাকি। পরি ওদের পরিমাতাকে ডাকতে থাকে আর একটা গায়েবী আওয়াজ আসে। তোর বান্ধবীকে জাদু শক্তি দিয়ে আঘাত করা হয়েছে, তাই ওর জ্ঞান কোনো মায়া জাদু দিয়ে ফিরবে না। তোর বন্ধুর জ্ঞান একমাত্র নদীর জলের আঙ্গুর গাছের আঙ্গুরই ফেরাতে পারবে। তবে নদীর জলের আঙ্গুর গাছের কাছে কোনো পাখি যেতে পারবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। এবার কি হবে? আমি তো ওই নদীর জলের আঙ্গুর গাছের কাছে যেতে পারবো না। এ কোন বিপদে পড়লো আমার বন্ধু? তুমি যেতে পারবে না, কিন্তু আমি তো যেতে পারবো। টুনি বন্ধু আমার অনেক উপকার করেছে। আমি আজকে ওকে ভালো করে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। তুমি বন্ধুকে দেখো পরি বন্ধু, আমি আসি। সাপ নদীর জলের আঙ্গুর গাছের দিকে রওনা দেয়। সাপ নদীর জলে সাঁতার কাটতে থাকে আর বেশ কিছু দূর যাওয়ার পর ওই তো আঙ্গুর গাছটা দেখা যাচ্ছে। যাই, ওই গাছ থেকে আঙ্গুর পেড়ে নেই। সাপ যেই না আঙ্গুর গাছের কাছে যায় তখনই একটা তান্ত্রিক সেখানে প্রকট হয় আর তান্ত্রিক বলতে থাকে, আবারও আমি আমার শক্তি অর্জনের শিকার পেয়ে গিয়েছি। কে তুমি? এভাবে আমার সামনে আসলে কেন? পথ ছাড়ো, আমাকে আঙ্গুর নিতে দাও। আমার বন্ধু যে অনেক বিপদে পড়েছে। আমি তো এমনি এমনি ওই গাছের আঙ্গুর কাউকে দেই না। ওই গাছের আঙ্গুর নিতে হলে তোর সব শক্তি আমাকে দিতে হবে, তবেই নিতে পারবি আঙ্গুর। বেশ, আমি কোনো ঝামেলায় চাই না। আমি আমার বন্ধুকে বাঁচাতে চাই। সেটা আমার জীবনের বিনিময়ে হলেও আমি দিচ্ছি তোমাকে আমার সব শক্তি। সাপ তার সব শক্তি তান্ত্রিককে দিয়ে আঙ্গুর গাছ থেকে আঙ্গুর নিয়ে টুনির কাছে ফিরে আসে। আর পরি সেই আঙ্গুর দিয়ে টুনির মাথায় স্পর্শ করার সাথে সাথেই টুনির জ্ঞান ফিরে আসে। তোমার জ্ঞান ফিরেছে? তার মানে তুমি এখন সুস্থ টুনি বন্ধু।
সাপটা শক্তিহীন হয়ে দুর্বল হয়ে মাটিতে লুটে পড়ে। এ কি বন্ধু সাপ, তোমার কি হলো? তুমি এমন নিস্তেজ হয়ে পড়লে কেন? বলো আমাদের, তোমার কোথায় ব্যথা হচ্ছে? আমরা তোমাকে সাহায্য করব। সাপটা তার শক্তিদানের কথা ওদের খুলে বলে। তুমি আমাকে বাঁচাতে কি করলে? আমি তোমাকে মরতে দিব না। আমি এক্ষুনি যাবো ওই তান্ত্রিকের কাছে। ওখানে গিয়ে আর লাভ নেই, আমার সময় যে শেষ হয়ে গিয়েছে বন্ধুরা। এসব বলতে বলতেই সাপটা সেখানে মারা যায়। টুনি অনেক কাঁদে আর সাপের ওরা সৎকার করে। কালু দাদা, ও কালু দাদা, বাসায় আছো তুমি? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। আজকেও তোমার কাছে নালিশ নিয়ে এসেছি আমি। কি হয়েছে কি এভাবে চিৎকার করে ডাকছিস কেন শুনি? এটা একটা ভদ্র পাখির বাসা, সেটা কি তুই ভুলে গেছিস নাকি? নাকি নিজের মতো সবাইকে ভাবিস তুই? কাকে ভদ্র বলছো তুমি? তুমি মোটেও কোনো ভদ্র পাখি নও, বুঝেছো? শোনো, যে জন্য এসেছি আমি, তোমার ছাগল আজও আমার গাজর জমিতে এসেছিল আর সব ফসল নষ্ট করেছে আমার। শোন, আমার ছাগল আমার বাড়িতেই আছে। আমার ছাগল কেন তোর জমিতে যাবে শুনি? যত বাজে কথা নিয়ে সকাল সকাল আমার বাড়িতে এসেছিস, তাই না? শোনো কালু দাদা, আমি কোনো বাজে কথা নিয়ে আসিনি। আমি নিজেই রোজ তোমার ছাগলকে তাড়িয়ে দিই আমার জমি থেকে, বুঝেছো? শোনো, আমি হলাম গরিব পাখি, কষ্ট করে জমিতে গাজর ফলিয়েছি। সেগুলো যদি তোমার ছাগল নষ্ট করে দেয় তাহলে আমার দিন কাটবে কি করে বলো? শোন টুনি, তুই কিন্তু যথারীতি আমার ছাগলের দোষ দিয়ে যাচ্ছিস। এর ফল কিন্তু ভালো হবে না। আমি কিন্তু তোকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিব বলে দিলাম। থাক, আমি নিজেই যাচ্ছি। তবে এরপর হাতে কলমে সব বুঝিয়ে দিব আমি। রোজ রোজ আমার এত ক্ষতি আমি আর সহ্য করব না। এরপর টুনি চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। কালু কাকের ছাগল রোজ এসে টুনির গাজর ক্ষেতের গাজর নষ্ট করত। একদিন টুনি ছাগলটি বেঁধে রাখে আর কালু কাক ছাগল খুঁজে না পেয়ে টুনির কাছে আসে। টুনি, এই টুনি, তুই কোন সাহসে আমার ছাগলটি ধরে বেঁধে রেখেছিস বলতো? আমার ছাগল আমাকে দিয়ে দে বলছি, দিয়ে দে আমার ছাগল। কেন দাদা, তুমি তো আমাকে বলেছিলে তোমার ছাগল নাকি আমার গাজর জমিতে এসে ফসল নষ্ট করে না। এবার প্রমাণ পেলে তো তুমি। ওই আজকেই হয়তো আমার ছাগল এসেছে। দিয়ে দে আমার ছাগল, আর আসবে না কখনো। শয়তান কালুকে আজ আমি উচিত শিক্ষা দিতে পেরেছি। আর তর্ক করতে পারবে না আমার সাথে। কেমন ছাগলটা নিয়ে মাথা নিচু করে চলে গেল। ওই শয়তান টুনি কিনা সামান্য একটা গাজর জমির জন্য আমাকে এভাবে কথা শোনালো, আমাকে কিনা অপমান করলো। এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমিও টুনির মতো গাজর চাষ করব। কি রে টুনি, গাজর জমির পরিচর্যা করছিস বুঝি? হা 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 হা। দেখ, আমিও আজ থেকে তোর মতো জমিতে গাজর চাষ করলাম। এবার দেখি কে বেশি ফসল ফলায়, বুঝেছিস? শোনো কালু দাদা, তোমার জমির গাজর বিক্রি করে তুমি টাকা পাবে, আর আমার জমির গাজর বিক্রি করে আমি টাকা পাবো। তাই তোমার সাথে আমি কম্পিটিশন করছি না, বুঝেছো? ফটর ফটর দেখলে আমি আর বাঁচি না। এই টুনি বড্ড বার বেড়েছে। একে যদি একবার দমাতে পারতাম তাহলে অনেক খুশি হতাম। না, এবার জমির কাজ শুরু করে দেই আমি। এরপর থেকেই টুনি আর কালু কাক তাদের গাজর জমির পরিচর্যা শুরু করে দেয়। এই যা, আজ এত ঘুম ঘুমিয়েছি যে সকাল হয়েছে আর আমি বলতেই পারিনি। না, তাড়াতাড়ি আমাকে রান্না করে জমিতে যেতে হবে। তাড়াতাড়ি কাজ শুরু করে দিই আমি। এরপর টুনি রান্না করে তার জমিতে চলে যায়। ই মা, আমার জমিতে কত আগাছা জমেছে। আমি কি এগুলো এতদিন দেখতে পাইনি নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করে নেই। এভাবেই টুনি তার গাজর জমিতে পরিচর্যা করতে থাকে। অন্যদিকে কালু কাক অলসতায় তার গাজর জমি ঠিকভাবে পরিচর্যাই করে না। এই টুনিটাও না সারাদিন শুধু জমিতেই পড়ে থাকে। এত কাজ কে করে? ধুর, আমার আর ভালো লাগে না। টুনির জমির গাজর গাছ কত সুন্দর, আর আমার গাছগুলো কেমন জানি হয়েছে। এভাবেই আরো কদিন কেটে যায়। কি ব্যাপার কালু দাদা, খুব তো বলেছিলে যে আমার চেয়ে তুমি বেশি গাজর ফলাবে। এখন তো দেখছি তোমার গাজর গাছগুলো মরতে বসেছে। শোন টুনি, তোকে এত কথা বলতে কে বলেছে শুনি? আমার গাজর গাছের আমি যথেষ্ট পরিচর্যা করি। ওই একটু পানির হবে অমন ফ্যাকাশে হয়েছে, বুঝেছিস?
হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। শোনো, গাজর তো তোলার সময় হয়ে এসেছে। চলো আমরা সার কিনে নিয়ে আসি, বুঝেছো? এই কয়েকদিন একটু বেশি পরিচর্যা করতে হবে। সে তোকে নিয়ে ভাবতে হবে না, আমার জমি আমি ঠিক বুঝে নিব, বুঝেছিস? তুই তোর গাজর নিয়ে ভাব। আচ্ছা ঠিক হয়েছে, আমার ঘাট হয়েছে বলা। আরে আরে, আমার গাজর জমির গাজর তো একদম ভালো হয়নি। এদিকে টুনির জমির গাজরের ফলন তো অনেক হয়েছে। এবার আমি কি করি? না, আমাকে নতুন কোনো ফোন দিয়ে আটতেই হবে। একবার শুধু রাতটা হোক। এই তো রাত হয়েছে, এবার টুনির জমির সব গাজর আমি তুলে নিয়ে যাব। হা 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 হা। আর কাল সকালে আমি এমন নাটক করব যে টুনি বিশ্বাস করতে বাধ্য হবে। এরপর কালু সবগুলো গাজর তুলে নিয়ে তার বাড়িতে চলে যায়। পরদিন সকালে টুনি তার গাজর জমিতে আসে। হাই হাই, এ কি সর্বনাশা কাণ্ড! আমার জমির গাজর কোথায়? আমার জমির গাজরগুলো কোথায় গেল? এতদিন কষ্ট করে আমি ধীরে ধীরে গাজরগুলো ফলিয়েছি, আর সেগুলো কি না একটুও জমিতে নেই। এই কালো দাদার জমির তো সব গাজর ঠিক আছে, তাহলে আমার জমির গাজরগুলো কোথায় গেল? টুনি রে টুনি, আমি তোর কাছেই এলাম। কাল রাতে যে সর্বনাশা কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে দাদা? শোন, এক গাজরখোর পেতনি এসেছিল। তোর জমির এত সুন্দর গাজর দেখে পেতনি খাওয়া শুরু করে, আর আমি বারণ করেছিলাম বলে পেতনি আমাকেও খেতে চেয়েছিল। ও বাবা গো, আমি আর কিছু বলার সাহসই পাইনি। চোখের সামনে পেতনি পুরো জমি সাবার করে দিল। হায় হায়, শয়তান পেতনির কুনজর আমার জমির ওপর পড়তে হলো। সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। না, আমি আর হাল ছাড়বো না, আমি আবার চাষ করব। বেশ হয়েছে, তুই আবার চাষ কর, এটাই তো আমি চাই রে টুনি। আচ্ছা টুনি থাক, আমি বরং এই খারাপ গাজরগুলোই কম দামে বিক্রি করে আসি। এরপর কালু চলে যায়, আর এভাবেই দিন কাটতে থাকে। প্রতিবার টুনির গাজর জমি থেকে গাজর চুরি হয়ে যেত। এতে টুনি বেশ চিন্তায় পড়ে যায়। একটা কথা আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না, আসলে কি কোনো পেতনি এসে গাজরগুলো খাচ্ছে? আর প্রতিবার কালু দাদাই তো দেখতে পায় তা। আচ্ছা, কালু দাদার গাজরগুলো তো অনেক ছোট, তাহলে কালু দাদা এত টাটকা টাটকা সতেজ গাজর বিক্রি করে কি করে? এবার আমাকে কোনো একটা বুদ্ধি বের করতে হবে। কিরে কালু, আমাকে চিনতে পারছিস? কে তুমি? কে? কেন আমাকে চিনতে পারছিস না? আমি তো গাজরখোর পেতনি রে, আমি পেতনি। পেতনি? পেতনি তুমি? কেন আমাকে চিনতে পারছিস না? তুই তো রোজ টুনিকে বলতি যে আমি গাজর চুরি করে খাই। এতদিন যেহেতু মিথ্যে কথাই বলেছিস, তাই আজকে আমি তোকেই খেতে এসেছি, বুঝেছিস? আমার ভুল হয়েছে, আমি আসলে নিজেই চুরি করেছি এতদিন, আর তোমার নাম দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও পেতনি, আমি টুনিকে সব সত্য কথা বলে দিব। কালু দাদা, আমাকে চিনতে পারছো? আমি টুনি গো টুনি। পেতনি সেজে তোমাকে এতক্ষণ ভয় দেখালাম, আর তোমার মুখ থেকেই সত্য কথা শোনার জন্যই এসব পরিকল্পনা করেছি, বুঝেছো? এবার তো তোমাকে শাস্তি পেতে হবে। চলো মোড়লের কাছে, আজকে সব ঘটনা আমি মোড়ল মশাইকে সব খুলে বলবো, তারপর দেখো তোমার কি শাস্তি হয়। টুনি, আমাকে ক্ষমা করে দে, আমি ভুল করেছি। কালু কাক এত করে ক্ষমা চাওয়ার পরও টুনি কালুকে কোনোই ক্ষমা করে না। দিদি ভাই, দিদি ভাই, তোরা কোথায় গেলি রে? এদিকে আয় তো দিদি ভাইরা। কি রে, নিশ্চয়ই ঘরে বসে বসে ফোন চাপছিস, তাই না? এই তো দিদি ভাই, তুমি ডাকতেই আমরা চলে এসেছি। কে বানিয়েছো আমাদের জন্য? ও মা, কেক বানিয়েছে আমাদের জন্য, দাও দাও, খাবো দাও। এ কি হতচ্ছাড়ি টুকি, তুই এসেছিস কেন? তোকে কি আমি ডেকেছি নাকি? আমি তো আমার দুই নাতনিকে ডেকেছি। তোর মতো অসুন্দর অলক্ষীকে কেক খেতে দিব তুই ভাবলি কি করে? ঠাকুমা, তুমি সবসময় আমার সাথে এমন ব্যবহার করো কেন বলো তো?
দিদিদের যেমন ভালোবাসো তেমন আমাকে কেন ভালোবাসো না? কি অন্যায় করেছি আমি? হ্যাঁ, তোকে আমি কতদিন এক কথার উত্তর দিব বলতো? তোকে জন্ম দিতে গিয়েই তো আমার বৌমাটা মারা গেল, আর তার খবর শুনে আমার ছেলেটাও হার্ট অ্যাটাকে মরে গেল। তুই একটা অলক্ষী। এই একটা ঘটনার জন্য তুমি আজ কত বছর হলো আমাকে দূরে রেখেছো। আমাকে কখনো ঠাকুমার ভালোবাসা দাওনি। আচ্ছা ঠাকুমা, মা মরে গেছে, এটা তো একটা দুর্ঘটনা। আমি কি বা দোষ করেছিলাম বলো? জন্ম মৃত্যু সবই তো সৃষ্টিকর্তার ইশারায় হয়, তাই না? শোন, এত কথা আমি শুনতে চাই না। তুই দেখতেও যেমন কালো, তেমনি আমাদের জীবনেও অন্ধকার হয়ে এসেছিস। তোকে আমি কখনো ভালোবাসা দিব না। চোখের সামনে থেকে চলে যা। এরপর টুকি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর মিনু টুনটুনি পরম আদর যত্নে বাকি দুই নাতনিকে কেক খাওয়াতে থাকে। ঠাকুমা ঠাকুমা, কেকটা ভীষণ মজা হয়েছে। সত্যি তোমার হাতে জাদু আছে বলতে হবে। তাই নাকি দিদি ভাই? আমি তো তোদের জন্যই বানিয়েছি, খেয়ে নে। এভাবেই দিন কাটতে থাকে। টুনটুন আর টিং টিং সব সময় টুকির সাথে হিংসে করত। এই টুকি, এই তুই আমাদের দু বোনের ঘরে কেন এসেছিস বলতো? তোর তো সাহস কম না দেখছি। দিদি, আসলে আমার আজ একা একা ঘুমাতে ভীষণ ভয় করছি, তো তাই তোদের সাথে একটু ঘুমাতে চলে এলাম। আমাকে একটু তোদের সাথে ঘুমাতে দিবি? এই তুই ভাবলি কি করে যে তোর সাথে আমরা এক ঘরে ঘুমাবো? এখনো সময় আছে। ঠাকুমাকে টাকার আগে এ ঘর ছেড়ে চলে যা, নয়তো এর ফল কখনো ভালো হবে না। আমার সাথে কেন হিংসে করিস বল? আমি তো তোদের নিজের ছোট বোন, তাই না রে দিদি? আমাকে তুই একটু ভালোবাসতে পারিস। বুঝেছি। তুই মনে হয় তোর নিজের জায়গা ভুলে যাচ্ছিস। ঠাকুমা কি বলেছে, তুই কি ভুলে গেছিস নাকি? তোর নিজের চেহারা একবার আয়নায় দেখ, তারপর আমাদের বোন দাবি করিস। এখন যা, ভাগ এখান থেকে। যাচ্ছি, তবু এত অপমান করিস না দিদি। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে তুলে নাও সৃষ্টিকর্তা। এত অবহেলা অপমান আমার আর সহ্য হচ্ছে না। নিজের পরিবারের কাছে এত অবহেলা পাওয়ার থেকে মরে যাওয়াই অনেক ভালো। টুকি এভাবে বলে কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটছিল। একদিন মিনু টুনটুনি টুনটুন আর টিং টিংকে বলতে থাকে, দিদি ভাই, তোরা সুন্দর করে সেজে গুজে নে তো। আমি তোদের আজ স্কুলে ভর্তি করিয়ে দিব। তোদের ম্যাডামের সাথে আমি কথা বলেছি, অনেক বড় স্কুলে ভর্তি করিয়ে দিব তোদের। ঠাকুমা, ও ঠাকুমা, তুমি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিবে না? আমি স্কুলে পড়বো দিদিদের সাথে, নতুন বই পড়বো। এই হতচ্ছাড়ি, তোকে সব জায়গায় কথা বলতে হবে তাই না? তোকে আমি কি পরিচয় দিয়ে স্কুলে ভর্তি করাবো শুনি? নিজের চেহারা একবার আয়নায় দেখেছিস? তোকে তো আমি কাজের মেয়ের চোখে দেখি রে। ঠাকুমা, তুমি আজকে আমাকে অপমান করলে। আমার কি স্কুলে যেতে ইচ্ছে করে না? আমি যে বড় হয়ে ডাক্তার হতে চাই। বড় হয়ে কিনা ডাক্তার হবে? শোনো ঠাকুমা, তুমি যদি ওকে আমাদের সাথে স্কুল ভর্তি করে দাও, তাহলে আমরা স্কুলে যাব না, এই বলে দিলাম। না না দিদি ভাই, তোরা কি পাগল হলি নাকি? আমি কিছুতেই ওকে স্কুলে ভর্তি করে দিব না। এই শোন, কাজের মেয়ে হয়ে আছিস তাই থাকবি বলে দিলাম। যত সব শুভ কাজে বাধা দেওয়া। চল তো তোরা। এরপর মিনু টুনটুন আর টিং টিংকে নিয়ে চলে যায়। বাবা মা, আমি মনে হয় তোমাদের স্বপ্ন কিছুতেই পূরণ করতে পারবো না। ঠাকুমা তো তোমাদের মৃত্যুর জন্য আমাকে এই সারা জীবন দায়ী করে যাচ্ছে। এভাবে অবহেলাতেই টুকির জীবন কাটছিল। দিদি ভাই, দিদি ভাই, টুনটুন দিদি ভাই, কোথায় গেলি তোরা? আমার পানের বাটাটা দিয়ে যা তো। কি রে? উফ ঠাকুমা, তুমি জানো না আমরা দু বোন টিভিতে কার্টুন দেখছিলাম? তাহলে কেন বিরক্ত করছো বলো তো? তুমি ওই কালো টুকিকে বলো, যাও। বারে, ঠাকুমা এই প্রথম একটা কাজ দিল আর সেটা করতে পারবি না? আচ্ছা ঠিক আছে,
টুকি, টুকি, আমার পানের বাটাটা দে তো। এই না ঠাকুমা। এভাবেই দিন কাটছিল। একদিন মিনু টুনটুনি ভীষণ অসুস্থ হয়ে যায় আর টুকি ভীষণ কাঁদতে থাকে। ঠাকুমা, তোমার কিচ্ছু হবে না ঠাকুমা। আমি এক্ষুনি তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসছি। এই দেখুন তান্ত্রিক বাবা, আমার ঠাকুমার জন্য কি হয়েছে। ঠাকুমার ভীষণ কষ্ট হচ্ছে, ঠাকুমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বাছা, তোর ঠাকুমার এক কঠিন অসুখ হয়েছে। এর চিকিৎসা একমাত্র এক জায়গাতেই আছে। আর তা হলো মেঘের ওপর সাবান বাড়িতে। সেখানে সাবান বাড়িতে এক প্রকার জল আছে। ওই জল তোর ঠাকুমা খেলে সুস্থ হয়ে যাবে। আমরা যাব ওই জল আনতে। কিন্তু সাবধান, সেখানে গেলে মৃত্যু ঝুঁকি হতে পারে। কি? তাহলে আমরা যাব না। টুকি, তুই গেলে যা, আমাদের বাবা প্রাণের দাম আছে। হ্যাঁ, আমি যাব বাবা ঠাকুমাকে বাঁচাতে। তান্ত্রিক বাবা, আপনি বন্দোবস্ত করুন সবকিছুর। এরপর টুকি তান্ত্রিকের দেয়া মাদুর নিয়ে মেঘের উপর সাবান বাড়ির দিকে রওনা দেয়। আর তখনই ভীষণ ঝড় ওঠে। কি? এই ঝড় কোথা থেকে এলো? আমি তো মনে হয় মাটির দিকে উড়ে পড়ে যাব। না, আমাকে শক্ত করে ধরতে হবে। টুকি অনেক বাধা অতিক্রম করে সাবান বাড়িতে পৌঁছায়। তুই কে রে? এই সাবান বাড়িতে এসেছিস? এবার তোকে আমি মেরেই ফেলবো। কতদিন হলো আমি পাখির মাংস খাই না। রারে রাক্ষস, আমাকে খেও না, তুমি আমাকে খেও না। আমাকে যে আমার ঠাকুমাকে বাঁচাতে হবে, নয়তো ঠাকুমাকে মরে যাবে। তোর কথা শুনে মনে হলো তুই তোর ঠাকুমাকে অনেক ভালোবাসিস। ঠিক আছে, আমি তোকে খাবো না। যা, তুই জল নিয়ে যা। এরপর টুকি জল নিয়ে আবার মাদুরে করে ঠাকুমার কাছে আসে। ঠাকুমা, ও ঠাকুমা, তোমার কষ্ট হচ্ছে? এই দেখো আমি জল নিয়ে এসেছি। শোন দিদি ভাই, আমি কোনো অসুস্থ হইনি। আমি তো অসুস্থতার নাটক করেছি মাত্র। আমি আসলে দেখতে চেয়েছিলাম যে আমাকে কে বেশি ভালোবাসে, কিন্তু এবার বুঝলাম যাকে এতদিন আমি অবহেলা করেছি সেই আমার আসল নাতনি। ঠাকুমা, তুমি সব কি বলছো? চুপ, আমাকে তোদের ওই মুখ দিয়ে ঠাকুমা ডাকবি না। আয় টুকি দিদি ভাই, আমি তোকে আদর করি। এরপর মিনু টুনটুনি তার সব সম্পত্তি টুকির নামে লিখে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।